শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই অনলাইন ক্লাস সেশনে। বিএসএস অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে যে বিষয়ের উপর আমি ক্লাস নিচ্ছি, পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজেশন। আমরা জানি যারা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য এই কোর্সটি একটি বাধ্যতামূলক কোর্স। কোর্সটির কোর্স কোড 211901, মোট নম্বর 100 এবং ক্রেডিট 4। শিক্ষক হিসেবে আমি রয়েছি বিজন হালদার। তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের কতগুলো বেসিক কনসেপ্ট রয়েছে। সেই বেসিক কনসেপ্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট আজকের আমরা জানব। আমি সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানের বেশ কয়েকটি চ্যাপ্টার রয়েছে, বিশেষ করে এই কোর্সটিতে আমরা চ্যাপ্টার টু হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্টস। সেই ফান্ডামেন্টাল কনসেপ্টের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। সেই বিষয়গুলো থেকে আমি একটি বিষয় তুলে নিয়ে এসেছি, সেটি হচ্ছে সভরেন্টি বা সার্বভৌমত্ব। আমি সার্বভৌমত্ব নিয়ে একটু কথা বলেই নিতে চাই। সেটা হলো যে একটি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষিত মানুষ হিসেবে সার্বভৌমত্ব বা সভরেন্টি এই বিষয়টি সম্পর্কে আমাদের জানার দরকার। আর আমি একটু আমার ব্যক্তিগত জীবন থেকে উদাহরণটা দিতে চাচ্ছি যে আমি যখন রাষ্ট্রবিজ্ঞানে পড়ি একজন ছাত্র হিসেবে, আসলে অনেক সময় সভরেন্টি বিষয়টি কি এটি শুরুর দিকে আমার কাছেও ক্লিয়ার হয়নি। অনেকে হয়তো পড়েছেন বা জেনেছেন এটার সংজ্ঞা, এটার সম্পর্কে অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা করেছেন, কিন্তু সত্যিকারে যদি আপনাকে বলতে বলা হয় যে আপনি অ্যাকচুয়ালি বলেন তো আসলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ সভরেন্টি, তখন দেখবেন আপনার মধ্যে জড়তা চলে আসছে। অর্থাৎ এই জড়তাকে দূর করার জন্য আজকে আমরা সভরেন্টি সম্পর্কে একটি সুন্দর ধারাবাহিক এবং এর শাব্দিক ব্যাখ্যা, এর সুনির্দিষ্ট সংজ্ঞা এবং এর এই বিষয়ের উপরে বিশেষজ্ঞদের মতামত, এই বিষয়গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই চলে আসি। আমরা দেখব যে ভূমিকায় আমি লিখতে চাই যে আসলে হোয়াট ইজ কল্ড সভরেন্টি। সভরেন্টি কি? এই যে সভরেন্টি বা এটাকে আমরা বলি সার্বভৌমত্ব, সভরেন্টি বা সার্বভৌমত্ব, এই বিষয়টা আমরা একটু জেনে নেব যে আমরা যদি সার্বভৌমত্বের একটু শাব্দিক ব্যাখ্যায় আসি যে এই শব্দটি আসলে কিভাবে আসলো বা এটা কোন বিষয়টির সাথে জড়িত। আমরা জানি রাষ্ট্রের 4টি উপাদান রয়েছে। আমরা জানি, আমরা যদি রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্র বা স্টেট, এই স্টেটের আমরা জানি 4টি উপাদান রয়েছে। স্টেটের কয়টি উপাদান রয়েছে? স্টেটের 4টি উপাদান রয়েছে। এই স্টেটের যে 4টি উপাদান রয়েছে, 1, 2, 3, সর্বশেষ যে উপাদানটি 4, এটা মূলত সভরেন্টি। এই যে সার্বভৌমত্ব, আজকে আমরা এই বিষয়টি নিয়ে পড়ব। অন্য উপাদানগুলো নিয়ে আমি হয়তো অন্য ক্লাসে আলোচনা করেছি বা ভবিষ্যতে করব। তো যাই হোক, আমরা যদি এভাবে বলি যে actually a state has 4 elements and sovereignty is one of them. Sovereignty is very important and very essential elements of the state. তাহলে আমরা কিভাবে এই সভরেন্টি বিষয়টি আসলো আমরা একটু জেনে নিলাম। এখন আমরা দেখব যে সভরেন্টি শব্দটি আসলে কোন বিষয় থেকে এসেছে। আমরা একটু জেনে নেই যে একটি ল্যাটিন শব্দ সুপারানাস, এই একটি সুপারানাস একটি শব্দ এসেছে ল্যাটিন ভাষা থেকে। এর অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই সুপারানাস শব্দ থেকে মূলত সভরেন্টি শব্দটি এসেছে।
সভেরেইনটি শব্দটি এসেছে। এই সুপারানাস একটি ল্যাটিন শব্দ, এই শব্দ থেকে ইংরেজি শব্দ সোভরেইনটি শব্দ এসেছে। এই সুপারানাস শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ এই সোভরেইনটি সম্পর্কে তাহলে আমরা বলতেই পারি যে সোভরেইনটি বলতে আমরা এমন কিছুকে বোঝাই যেটা চূড়ান্ত বা সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ এমন কোনো বিষয়কে মিন করছে। তাহলে আমরা এখন জেনে নেব যে সোভরেইনটি বা সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ এই বিষয়টি আসলে কি, এই বিষয়টি আসলে কোন বিষয়ের সাথে জড়িত। তাহলে আমরা কতগুলো সুনির্দিষ্ট সংজ্ঞার আলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা সেই সুনির্দিষ্ট সংজ্ঞার প্রথমেই আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিতে চাই। আমরা অ্যারিস্টটলের একটি সংজ্ঞায় আমরা যাব। আমাদের গ্রেট পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যারিস্টটল একটি সংজ্ঞায় বলেছেন যে sovereignty is the controller of all things and it works as a tool to establish peace in the imbalanced society. খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের কথা হচ্ছে যে এই সার্বভৌমত্ব হচ্ছে একটি সমাজের বা একটি রাষ্ট্রের সব কিছুর নিয়ামক, এবং এই সার্বভৌম ক্ষমতাটি একটি অসম সমাজ ব্যবস্থার মধ্যে সমতা বিধান করতে সাহায্য করে টুল হিসাবে। এরপরে আমরা যদি আরেকজন, আমরা অ্যারিস্টটলের সংজ্ঞাটা কেন দিলাম, যে উনি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক, ওনার ধারণাটা আমরা একটু শেয়ার করলাম। এরপরে আমরা থমাস হবসের একটি সংজ্ঞা আমরা দিতে চাই। থমাস হবস যে সংজ্ঞাটি দিয়েছেন সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা জানি যে পলিটিক্যাল থিঙ্কার বা পলিটিক্যাল সায়েন্টিস্ট বা রাষ্ট্রবিজ্ঞানের একজন দার্শনিক হিসেবে থমাস হবসের একটি বড় অবদান রয়েছে। তো ওনার আমরা সংজ্ঞাটি দেখার চেষ্টা করব। উনি বলেছেন মূলত ওনার যে সংজ্ঞাটি একটা বিশদ ব্যাখ্যা, ওনার সেই লেভিয়াথান গ্রন্থে উনি যেটা উল্লেখ করেছেন যে সার্বভৌমত্ব বলতে উনি এই সার্বভৌমত্বটি কার বা এই সার্বভৌমত্ব এই ক্ষমতাটি কার হাতে থাকবে সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন দ্য স্টেট ইজ দ্য ওনার অফ সোভরেইনটি, অর্থাৎ স্টেট ইজ দ্য ওনার অফ সোভরেইনটি। অর্থাৎ হবসের ব্যাখ্যায় আমরা যেটা দেখতে পাই যে উনি স্টেটকে, এই সার্বভৌমত্ব ক্ষমতার মালিক বলতে উনি স্টেটকে বুঝিয়েছে যে রাষ্ট্রের হাতে থাকবে সার্বভৌমত্ব ক্ষমতা। অর্থাৎ হবসের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা যেটা পাই যে সার্বভৌম ক্ষমতাটা থাকবে রাষ্ট্রের হাতে। এরপরে আমরা একটু দেখব যে এই হবসের যিনি সমসাময়িক আরেকজন আমাদের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী জন লক, এই জন লকের যদি আমরা একটি সংজ্ঞায় আসি যে জন লক কি বলেছেন এই সার্বভৌমত্ব সম্পর্কে। জন লক সত্যিকারে এই সার্বভৌমত্ব ক্ষমতার অবস্থান, সার্বভৌম ক্ষমতা কোথায় থাকবে, সার্বভৌম ক্ষমতার অবস্থানের দিক থেকে হবস থেকে সম্পূর্ণ বিপরীত ধর্মের মতবাদ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন না, পিপল, অর্থাৎ পিপল ইজ দ্য ওনার অফ sovereignty। অর্থাৎ আমরা এখানে একটু বোঝার ব্যাপার যে হবস বলেছেন যে সার্বভৌম ক্ষমতা থাকবে স্টেটের কাছে, আর লক বলেছে না, সার্বভৌম ক্ষমতাটা থাকবে পিপলের কাছে, জনগণের কাছে। তাহলে এই দুইজন দার্শনিকের একটা কন্ট্রাডিকশন বা একটা কি বলবো, একটা বৈরিতা বা মতভেদ আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এখন কি হবে সমাধান? একজনে বলছে সার্বভৌম ক্ষমতা থাকবে রাষ্ট্রের হাতে, আর আমাদের অপর একজন দার্শনিক তিনি বলেছেন না, সার্বভৌম ক্ষমতা থাকবে জনগণের হাতে। তাহলে সারা বিশ্বব্যাপী এই দুইজন
মহান দার্শনিকের যে কনসেপ্ট, সেটা একটা কন্ট্রাডিক্টরি বিষয় হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আমাদের একটা সমাধানের আমরা পথ খুঁজে পেয়েছি। কার মাধ্যমে? আমরা জ্যাক রুশোর মাধ্যমে। অর্থাৎ রুশো এসে আমাদেরকে সমাধান দেওয়ার সৃষ্টি করেছে। আমরা যদি জ্যাক রুশো, রুশো এসে আমাদেরকে একটা সমাধান দিয়েছে যে না, এইসব তর্ক বিতর্ক আমরা কোনো পক্ষে যাব না। অর্থাৎ হবসের যে অ্যাবসোলুট সোভরেনিটি বা রাষ্ট্রের কাছে অ্যাবসোলুট ক্ষমতাটা থাকবে, এবং আমাদের লকের যে পপুলার সোভরেনিটি অর্থাৎ জনগণের কাছে যে সোভরেনিটি থাকবে, সেই দুটি বিষয়ের একটি ভারসাম্য বা ব্যালান্স করার চেষ্টা করেছেন আমাদের সেই স্বনামধন্য অত্যন্ত প্রিয় আমাদের সেই আধুনিককালের দার্শনিক আমাদের জ্যাক রুশো এসে এটা সমাধান দিয়েছে। উনি এসে বলেছে না, ঠিক আছে, স্টেট ভার্সাস পিপল, এই যে স্টেট ভার্সাস পিপল, এদের মধ্যে জয়েন্টলি আমরা এই সার্বভৌম ক্ষমতাটাকে আমরা রেখে দিতে পারি। অর্থাৎ একটি রাষ্ট্র, একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাটা জনগণ এবং রাষ্ট্রের মধ্যে ভারসাম্য করে রাখা যেতে পারে। এই কনসেপ্টটি মূলত জ্যাক রুশো দিয়েছেন। তাহলে জ্যাক রুশোর এই সংজ্ঞাটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা। এরপরে আমরা আরেকটু বোঝার জন্য, জানার জন্য একটু জেনে নিব। আমরা তিন মনীষীকে, এরিস্টটল সবার উপরে, এবং পরবর্তীতে সমসাময়িক যে তিন রাষ্ট্রচিন্তাবিদ তাদের আলোচনাটা দেখলাম। এরপরে আমরা আরেকটি সিরিজে এই সার্বভৌমত্বটাকে একটু বোঝার চেষ্টা করব, তাহলে ক্লিয়ার হবে। আরেকটি সিরিজ বলতে আমি আরও কয়েকজন দার্শনিকের নাম এখানে আমাকে একটু বলতে হচ্ছে। যেমন আমরা জানি যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি, নিকোলো ম্যাকিয়াভেলির আমরা একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে। এই সংজ্ঞাটি আমরা একটু দেখে নিব যে নিকোলো ম্যাকিয়াভেলির সংজ্ঞাটা আমরা একটু দেখে নিব যে উনি কি বলেছেন। নিকোলো ম্যাকিয়াভেলি এখানে ওই থমাস হবস, লক রুশোর যে বিতর্কের বিষয়টি, যে রাষ্ট্র নাকি জনগণ, কার হাতে থাকবে সার্বভৌম ক্ষমতা, নিকোলো ম্যাকিয়াভেলি এসে একটি সম্পূর্ণ একটি নূতন ধারণা দিলেন যে এই রুলার হবে হচ্ছে সার্বভৌমত্বের মালিক বা সার্বভৌম ক্ষমতার বিহোল্ডার্স। অর্থাৎ আমরা যে সার্বভৌমত্বের কথা বলি, সেটার এক্সারসাইজ, সেটার পাওয়ার এক্সারসাইজ, সেটার ক্ষমতার আধার বলতে আমরা যে সেন্টারটাকে বুঝবো সেটা হচ্ছে শাসক। অর্থাৎ এই রুলারের হাতে হচ্ছে আমাদের এই সার্বভৌম ক্ষমতাটা থাকবে। ভালো কথা। তাহলে ম্যাকিয়াভেলির এই সংজ্ঞাটা আমরা একটু জেনে নিলাম যে উনি বলেছেন যে এই ক্ষমতাটা মূলত শাসকের হাতে থাকবে। সেটার ব্যাখ্যা আমরা একটু পরে আসবো যে কেন উনি এটা বলেছেন। এরপরে আমরা উইলবি এবং বার্জেস, আমরা আর দুটো সংজ্ঞা, উইলবি এবং বার্জেস। আমরা জানি বার্জেস একজন খুব বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, জন উইলিয়াম বার্জেস। এই সংজ্ঞাগুলো আমরা একটু জেনে নিব। যে উইলবি বলেছেন আসলে সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা। এখানে আমরা চূড়ান্ত ইচ্ছা বা সুপ্রিম উইল কথাটাকে উনি বলেছেন, সুপ্রিম উইল অফ স্টেট। এখানে বার্জেস বলেছেন যে সার্বভৌমত্ব হচ্ছে সুপ্রিম পাওয়ার অফ দ্য স্টেট।
অর্থাৎ এখানে মূলত উনি সুপ্রিম পাওয়ারের কথা বলেছে বার্জেস, আর সুপ্রিম উইল বা চূড়ান্ত ইচ্ছা। কার চূড়ান্ত ইচ্ছা? রাষ্ট্রের। এখানে আমরা তাহলে দেখতে পাই যে উইলবি এবং বার্জেস দুইজনেই সেই হবসের দলে গিয়ে যোগ দিয়েছেন। হবস যেরকম রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা বলেছে, এই আমাদের আধুনিক কালের আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট, এনারা খুব সমসাময়িক পলিটিক্যাল সায়েন্টিস্ট বার্জেস এবং উইলবি, এনারা সেই রাষ্ট্রের সার্বভৌমত্বের কথাই বলেছেন। তাহলে আমরা এতক্ষণ যে ধারণাটি পেলাম যে সার্বভৌমত্ব কি, আমরা এই সংজ্ঞাগুলো থেকে একটা জিনিস আমরা শিওর হলাম, একটা বিষয় আমরা নিশ্চিত হলাম, সেটা হলো যে সার্বভৌমত্ব হচ্ছে এমন একটি ক্ষমতা, এই ক্ষমতাটি যিনি ভোগ করবেন তিনি একজন চূড়ান্ত বা সর্বোচ্চ শাসক, এবং এই শাসক কখনোই কারো প্রতি মাথা নত করবে না, কারো প্রতি বশ্যতা সে স্বীকার করবে না, বরঞ্চ এই শাসকের প্রতি, এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে রয়েছে তার প্রতি মানুষ আনুগত্য প্রদর্শন করবে। এটাই হচ্ছে মূলত সার্বভৌমত্বের মূল যে আমাদের ধারণাটি সেটা। তো এখন আমরা একটু দেখব যে সার্বভৌমত্বের মূলত বৈশিষ্ট্যগুলো কি। সার্বভৌমত্বের যে বৈশিষ্ট্য, আমরা যদি ক্যারেক্টারিস্টিক্সে আসি, ক্যারেক্টারিস্টিক্স অফ সোভরেনিটি, আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স অফ সোভরেনিটিতে আসি, যে আসলে তাহলে এতক্ষণ আমরা যে সার্বভৌমত্ব সম্পর্কে বুঝলাম, তাহলে এটার কি কোনো বৈশিষ্ট্য ফুটে ওঠে? অবশ্যই কিছু বৈশিষ্ট্য ফুটে ওঠে। আমরা প্রথমেই বলবো যে এই সোভরেনিটি হচ্ছে একটি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এটা একটা মৌলিক ধারণা, এটা রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক ধারণা এবং এটার মধ্যে একটি মৌলিকত্ব রয়েছে। এরপরে আমরা দেখতে পারবো যে এর মধ্যে ইউনিভার্সালিটি রয়েছে, বা ইউনিভার্সালিজম, আমরা ইউনিভার্সালিজম বলতে পারি। এরপরে আমরা বলতে পারি যে পার্মানেন্সি, অর্থাৎ এর স্থায়িত্ব রয়েছে। তারপরে আমরা বলতে পারি যে এটা নন এক্সচেঞ্জেবল, নন এক্সচেঞ্জেবল। এবং আমরা আরেকটা বৈশিষ্ট্য দিতে পারি যে এর ব্যাপকতা রয়েছে, ভাস্টনেস। আমরা যদি বৈশিষ্ট্যগুলোকে একটু বর্ণনা করে বলি যে এটি একটি ফান্ডামেন্টাল কনসেপ্ট, কারণ সার্বভৌমত্ব একটি রাষ্ট্রবিজ্ঞান ডিসিপ্লিনের মধ্যে এটি একটি মৌলিক একটি তথ্য বা কনসেপ্ট, এবং এর ইউনিভার্সালিজম অর্থাৎ এটার সার্বজনীনতা রয়েছে, এটা সর্বক্ষেত্রে এক, সবার জন্য এক। কেউ সার্বভৌমত্বকে একভাবে বুঝবে, অন্য একজন সেটাকে আরেকভাবে বুঝবে, এরকম কোনো স্কোপ নেই। এখানে সবার জন্য সমান এবং সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। পার্মানেন্সির একটা স্থায়িত্ব রয়েছে। সার্বভৌমত্ব যিনি ধারণ করবে, এই ক্ষমতাটি যিনি চর্চা করবে, হয়তো সেই ব্যক্তি পরিবর্তন হতে পারে, কিন্তু সার্বভৌম ক্ষমতার যে আধার, সে আধারটি চিরস্থায়ী। এবং সার্বভৌমত্ব একবার অর্জিত হলে সেটাকে ধরে রাখতে হবে, ধরে রাখাটাই স্বাভাবিক, সেটার স্থায়িত্ব বজায় রাখা দরকার। সেটাই এখানে মূলত বোঝানো হচ্ছে। নন এক্সেসেবল, এটা কখনো চেঞ্জ হয় না। যেমন আমরা যদি বলি যে একটি স্বাধীন রাষ্ট্র যখন স্বাধীন হয়ে যায়, স্বাধীন পতাকা মানচিত্র যখন তারা অর্জন করে, সেটি কাউকে দিয়ে দেওয়া যায় না, বা সেটা কারো অন্য কোনো রাষ্ট্রের সাথে এক্সচেঞ্জ করা যায় না, বা সেটা মূলত ওই রাষ্ট্রের একটি স্বকীয় ক্ষমতা বা তাদের আইডেন্টিফিকেশন, এবং এটিই তাদের মর্যাদা, কিন্তু সেটা কখনো এক্সচেঞ্জ করা যায় না। আর ভাস্টনেস বলতে এই সার্বভৌমত্বটা মূলত একটি রাষ্ট্রের বা একটি সমাজের, একটি স্বাধীন সমাজ বা রাষ্ট্রের মধ্যে এটার ব্যাপকতা রয়েছে। এটা সর্ববৃহৎ জনগোষ্ঠী এবং সমগ্র রাষ্ট্রকেই মূলত এই বিষয়টি ইন্ডিকেট করে। তো এই হচ্ছে মূলত এই সার্বভৌমত্বের কতগুলো বেসিক বৈশিষ্ট্য।
এরপরে আমরা এই সার্বভৌমত্ব কথাটি আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো কার্যকর হবে বুঝতে যদি আমরা একটি তথ্যকে আমরা না পড়ি, তাহলে সেই সার্বভৌমত্বের মূল যে আমাদের আলোচনাটি হয়তো অসম্পূর্ণ হবে। আমরা এখানে জন অস্টিন, আমরা জানি জন অস্টিন একজন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট। জন অস্টিন থিওরি অফ সভরেনিটি। অর্থাৎ জন অস্টিনের কথা আমাদের এখানে আসবে, কারণ আমরা জানি জন অস্টিন মূলত শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, মূলত ওনার যদি আমরা ব্যাকগ্রাউন্ড তুলে ধরার চেষ্টা করি, উনি ল নিয়ে, আইন নিয়ে সবচেয়ে পৃথিবীতে যারা আইন নিয়ে সবচেয়ে বেশি মতবাদ দিয়েছেন, আইনের উপরে বেশি গবেষণা করেছেন, সেই বিখ্যাত আইনজ্ঞ হিসাবে ওনাকে সবাই চেনেন, জন অস্টিন। তো জন অস্টিনের এই সার্বভৌমত্বের যে ব্যাখ্যাটি আমরা একটু জানার চেষ্টা করব। জন অস্টিন মূলত এই সার্বভৌমত্বের ব্যাখ্যা দিতে গিয়ে ওনার যে লেকচার অন জুরিসপ্রুডেন্স, অর্থাৎ ওনার সেই বিখ্যাত বই, সেই বইয়ে উনি যখন আইনের ব্যাখ্যা দিতে গেলেন, তখন আইনের ব্যাখ্যা দিতে গিয়ে প্রাসঙ্গিকতা হিসেবে উনি সার্বভৌমত্বের ব্যাখ্যা দিলেন। তো ওনার যে সার্বভৌমত্বের যে ব্যাখ্যাটি, সেই ব্যাখ্যাটিকে আমরা আরেকটু সুস্পষ্ট করার জন্য আমরা এইভাবে বলতে পারি, উনি এরকম সার্বভৌমত্ব সম্পর্কে উনি এরকম একটি সংজ্ঞা দিয়েছেন যে a supreme leader or a supreme group of people don't render habitual obedience to anybody, but most of the people render habitual obedience to those supreme leader or group of people, and here those supreme leader or supreme group of people আর দ্য সুপ্রিম রুলার। অর্থাৎ উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন যে একজন সর্বোচ্চ শাসক বা একদল সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গ যারা কারোর উপরে বশ্যতা স্বীকার করে না, বরঞ্চ তাদের উপরে সমগ্র জনগণ বশ্যতা স্বীকার করে, এখানে তারাই হচ্ছে সেই সার্বভৌমত্ব ক্ষমতার মালিক। অর্থাৎ ওনার এই ব্যাখ্যাটিকে যদি আমরা জন অস্টিনের যদি ব্যাখ্যা যদি আমরা একটু ভালো বুঝতে চাই, উনি লয়ের উপরে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন যে ল ইজ দ্য কমান্ড অফ সভরেনিটি। অর্থাৎ ল ইজ দ্য কমান্ড অফ সভরেনিটি। উনি বলেছেন যে আইন হচ্ছে একটি আদেশ। আইন কি, যদি বলা হয় আইন কাকে বলে, আইনের অনেক সংজ্ঞা রয়েছে। তো জন অস্টিনের মতে আইন হচ্ছে একটি আদেশ, অর্থাৎ সার্বভৌমত্ব যে আদেশ দিয়ে থাকে সেটাই হচ্ছে আইন। অর্থাৎ খুব সুন্দর আইনের সাথে ওনার সার্বভৌমত্বের সংজ্ঞাটি, যে আইন কাকে বলে, আইন হচ্ছে একটি আদেশ। এই আদেশটি যে দিবে, অর্থাৎ এই আদেশটি কে দিচ্ছে, যদি আদেশকে আমরা প্রশ্ন করি যে কে আদেশ দিচ্ছে, যদি আমরা প্রশ্নটা এখানে সংযুক্ত করি যে এই আদেশটি কে দিচ্ছে, অর্থাৎ জন অস্টিনের মতে আইন হচ্ছে একটি আদেশ, এই আদেশটি যে দিচ্ছে সেই হচ্ছে সার্বভৌম শাসক। তো আমরা বিষয়টি ক্লিয়ার হলাম যে জন অস্টিনের মতে যে সার্বভৌমত্বের আদেশই হচ্ছে আইন, এবং এই আদেশটি যে দিচ্ছে সে হচ্ছে সার্বভৌম শাসক। সে হতে পারে রাষ্ট্র, হতে পারে ব্যক্তি, সেই প্রসঙ্গে আমরা পরে আসছি। তো উনি এই সংজ্ঞাটির মাধ্যমে সুস্পষ্ট করেছেন সভরেনিটি কি। তো সভরেনিটির এখানে উনি দুটি দিক বা দুটি ফর্মের কথা বলেছে, যে এখানে সভরেনিটির, আমরা যদি সভরেনিটিকে বোঝার চেষ্টা করি জন অস্টিনের তথ্য থেকে, এখানে উনি লিগ্যাল ফর্ম অ্যান্ড পলিটিক্যাল ফর্ম, উনি সার্বভৌমত্বের দুটি ফর্ম বা দুটি দিক দেখিয়েছে। লিগ্যাল ফর্মটা কি আর পলিটিক্যাল ফর্মটা কি?
আমরা একটু এবার বোঝার চেষ্টা করব যে সার্বভৌমত্বের লিগ্যাল ফর্ম এবং পলিটিক্যাল ফর্মটা কি, এটা কার ব্যাখ্যা অনুযায়ী? জন অস্টিনের ব্যাখ্যা অনুযায়ী। আমরা একটু বর্ণনা করি। লিগ্যাল ফর্মটা মূলত এখানে যে শাসক বা রাষ্ট্রের সেই সার্বভৌম ক্ষমতার অধিকারী যিনি বা যারা, তাদের একটা লিগ্যাল রাইটস রয়েছে বা লিগ্যাল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে আইন তৈরি করা বা আইনের সংশোধন, আইনের প্রয়োজন, কোনো আইনকে পরিবর্তন করা, আইন সংক্রান্ত যে বিষয়গুলো সেটা রয়েছে। এটা সার্বভৌমত্বের আইনগত দিক। পলিটিক্যাল দিক কি? যিনি সার্বভৌম শাসক, তাকে প্রতিটি মুহূর্ত রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তাকে কতগুলো চ্যালেঞ্জ, কতগুলো প্রেশার, তার যে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে হয় সেক্ষেত্রে কতগুলো প্রেশার থাকে, তাকে বশ্যতা আদায় করে নিতে হয় তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। সে পলিটিক্যাল ফর্মটা হচ্ছে সার্বভৌমত্বের সেই দিক, যেমন একটি রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন গ্রুপ অফ পিপল বা কমিউনিটি, যেমন প্রেশার গ্রুপ, ট্রেড ইউনিয়ন, কিংবা এখানে হতে পারে বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠন, পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন রেডিক্যাল গ্রুপ অফ পিপল, তারা থাকতেই পারে একটা রাষ্ট্রে বা সমাজে। তাদের যে প্রেশার রাষ্ট্রের প্রতি বা শাসকের প্রতি, তাদেরকে মিনিমাইজ করা, তাদের সাথে কম্বিনেশন করা এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেওয়া এবং সার্বভৌমত্ব বজায় রাখা, এটা হচ্ছে রাষ্ট্রের পলিটিক্যাল দিক। অর্থাৎ পাওয়ার বা সার্বভৌমত্ব, আমরা এতক্ষণ যে আলোচনায় আসলাম যে সার্বভৌমত্ব এটাও তো একটি পাওয়ার বা একটা ক্ষমতা। পাওয়ারের আসলে দুটি দিক রয়েছে। আমরা যদি পাওয়ারের অবস্থানগত দুটি বিষয়কে ব্যাখ্যা করতে চাই, একটা হচ্ছে পলিটিক্যাল, লিগ্যাল, আর একটা হচ্ছে পলিটিক্যাল। আমরা সার্বভৌমত্বের দুটি দিকের সাথে পাওয়ারের দুটো দিক আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন রাষ্ট্রের পাওয়ার বা ক্ষমতা সাধারণত দুইটি অ্যাঙ্গেল থেকে সেটা অ্যাপ্লাই হতে পারে। আমি একটু সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যেটা সবার জন্য সুবিধা হবে। ধরুন, একজন ছাত্রকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন ল এনফোর্সিং এজেন্সির মেম্বার অর্থাৎ একজন পুলিশ সে এসে অ্যারেস্ট করে নিলেন, পাশেই থানা, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। তো এই যে ওসি বা একজন পুলিশ উনি এই ছাত্রটিকে ধরে নিয়ে গেলেন, এটা হয়তো তার একটা লিগ্যাল পাওয়ার থেকে সে এটাকে অ্যাপ্লাই করলেন এবং তাকে অ্যারেস্ট করে নিলেন, অ্যারেস্ট করা হলো। যখন ওই ছাত্রের বন্ধু বান্ধব বা তার যে সার্কেল বা তার বড় ভাই বা পলিটিক্যাল সার্কেল জানলো যে হ্যাঁ, ছাত্রটিকে ধরে নেওয়া হয়েছে, সে হয়তো কোনো এক মন্ত্রীর মাধ্যমে, কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির মাধ্যমে থানার ওসিকে ফোন করে তাকে সেই থানা থেকে ছাড়িয়ে আনলেন। অর্থাৎ ক্ষমতা এখানে দুইভাবে অ্যাপ্লাই হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা সে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে তার লিগ্যাল পাওয়ারের মাধ্যমে, আবার একজনের পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমে সেই লিগ্যাল পাওয়ারকে আমি বলবো খর্ব করে বা সেটাকে ওভারটেক করে তাকে আবার ছাড়িয়ে আনছে। অর্থাৎ আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পাওয়ারটি দুইভাবে অ্যাপ্লাই হতে পারে। এবং ঠিক তেমনি সার্বভৌমত্বেরও যে এই যে দুটি অ্যাঙ্গেল থেকে তার ক্ষমতা এক্সারসাইজ করার যে বিষয়টি, সেটা হতে পারে। মূলত জন অস্টিনের এভাবেই তিনি সার্বভৌমত্বকে দুটি দিক হিসেবে বর্ণনা করেছে। এখন আমরা একটা বিষয় একটু জেনে নিব যে এই জন অস্টিনের এই যে সার্বভৌমত্বের যে ব্যাখ্যাটি তিনি দিলেন, এটি মূলত কি? ওনার যে সংজ্ঞাটি, এটা আমরা বলতে পারি যে উনি একাত্মবাদের কথা বলেছে। একাত্মবাদ অর্থাৎ ইউনিটারিয়ানিজম বা একাত্মবাদ কিরকম, যে সোভরেনিটি উইল বি প্রিজার্ভড in only one center point and this center point is a state. তাহলে আমরা এতক্ষণে ক্লিয়ার হলাম যে জন অস্টিনের যে সার্বভৌমত্বের যে ব্যাখ্যাটি, এটি মূলত সেই হবস, আমাদের সেই প্রধান রাজনৈতিক দার্শনিক যিনি, ওনার দিকেই সবাই মনে হয় ঝুঁকছে এবং অস্টিনও তার বিকল্প কিছু করেননি। উনি বলেছেন যে সোভরেনিটি বা সার্বভৌম ক্ষমতাটি মূলত একটি সেন্টার পয়েন্টে থাকবে, একটি মাত্র সেন্টার পয়েন্টে থাকবে। সেটাকে হচ্ছে উনি বলেছেন সেই সেন্টার পয়েন্ট হচ্ছে রাষ্ট্র। তাহলে উনি সার্বভৌমত্বের যে ব্যাখ্যা দিতে গিয়ে উনি যে তত্ত্বটিকে মূলত সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, সেটা হচ্ছে ইউনিটারিয়ানিজম, বা এটাকে আমরা বাংলায় বলতে পারি একাত্মবাদ।
এই যে একাত্মবাদ বা ইউনিটেরিয়ানিজম, এটার মনে হচ্ছে যে সুপ্রিম পাওয়ারটা থাকবে, সুপ্রিমটির যে পাওয়ার সেন্টার, এই যে পাওয়ার সেন্টারটা সুপ্রিমটি পাওয়ারের, সেই পাওয়ার সেন্টার মূলত স্টেট, এবং সেই স্টেটের যে পাওয়ার সেন্টার থেকে সেটাকে দুভাগে অ্যাপ্লাই করার, এটা লিগ্যাল ওয়েতে এবং এটা পলিটিক্যাল ওয়েতে সেটাকে এক্সারসাইজ করা যেতে পারে। এটাই হচ্ছে জন অস্টিনের মূলত সেই একাত্মবাদের মূল কথা। জন অস্টিনের যে একাত্মবাদের যে বিষয়টি, সেই একাত্মবাদের কয়েকটি বৈশিষ্ট্য আমরা এখানে একটু তুলে ধরতে পারি, তাহলে একটু ভালো হয়। একাত্মবাদের বৈশিষ্ট্য যদি আসে, একাত্মবাদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স যেটাই আমরা বলি, এখানে উনি কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে সার্বভৌমত্বটা মূলত এই একাত্মবাদী যে সার্বভৌমত্ব, সেটার মূল কথাই হচ্ছে উনি বলতে চেয়েছেন যে এটি একটি স্বাধীন সমাজে, এটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট অর সোসাইটি। অর্থাৎ সার্বভৌমত্ব অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সোসাইটি বা ইন্ডিপেন্ডেন্ট স্টেটের মধ্যে এই সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ হতে পারে। কোনো পরাধীন জাতি বা রাষ্ট্রের মধ্যে সেই ক্ষমতাটা আসলে আসে না, এবং এটা একটি ডেফিনিট বিষয়, এটা সুনির্দিষ্ট একটি বিষয়। এই সার্বভৌম ক্ষমতাটা একদম সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে থাকে। এটি একটি রাষ্ট্রের নিজস্ব একটি ক্ষমতা, এবং সুপ্রিম স্টেট ডোন্ট রেন্ডার এনি ওবিডিয়েন্স টু আদার্স। অর্থাৎ এই সোভরেন লিডার যিনি সোভরেন্টি বা সার্বভৌম ক্ষমতাটা যিনি ব্যবহার করছেন, তিনি কখনোই কারো প্রতি বশ্যতা স্বীকার করেন না, তিনি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ এখানে আমরা যদি বলি sovereign ruler is independent, এবং আমরা আরেকটা কথা বলতে পারি যে ইকুয়ালি এক্সপোজড। অর্থাৎ এই সার্বভৌম ক্ষমতাটা সবার ক্ষেত্রে ইকুয়ালি এক্সপোজড হবে, কারোর প্রতি বেশি কারোর প্রতি কম সেটা যেন না হয়, এবং এটা হচ্ছে হিউম্যানিস্টিক, এটা মানবীয় একটি বিষয়, মানুষ বা জনগণকে নিয়ে এই বিষয়টি হয়। আর আমরা আগেই আমরা আলোচনা করেছি যে এই সোভরেন্টিটা, একাত্মবাদের যে সোভরেন্টি, এটা হচ্ছে মূলত একটি যিনি আদেশ দান করবে, অর্থাৎ সেই ল ইজ দ্য কমান্ড অফ সোভরেন্টি, অর্থাৎ সেই লকে যে আদেশ দিবে সেই ব্যক্তি বা ব্যক্তিগর্বই হচ্ছে সোভরেন রুলার। এই বিষয়টি আমরা ক্লিয়ার হলাম। অর্থাৎ এখন আমরা একটু বিশ্লেষণে আসতে চাই এরকম যে একটু সমালোচনার দিকে আসি, যে এই জন অস্টিন উনি ওনার যে একাত্মবাদের কথা বলেছেন, এখানে কিন্তু উনি মূলত রাষ্ট্রকে বড় করে তুলেছে। আমরা জানি আধুনিক পৃথিবীতে স্টেট ভার্সাস পিপল, এই যে দুটি টার্ম আমি লিখলাম, স্টেট ভার্সাস পিপল, আপনি কাকে বড় করবেন? পৃথিবীর যে এখন ফ্লো বা আমরা রুল অফ ল বা গুড গভর্নেন্স বা ডেমোক্রেসি বা আরও অনেক নতুন তথ্য থিওরি আমাদের শাসন ব্যবস্থায় আসছে, তার মূল ফোকাসিং পয়েন্টটা কিন্তু মানুষের অধিকার এবং মর্যাদাকে প্রতিষ্ঠা করা। তো সেই সেন্সে যে আমরা এখন রাষ্ট্রের মধ্যে যত ধরনের কনসেপ্ট বা আমরা রুলিং সিস্টেমের মধ্যে যে কনসেপ্টটি নিয়ে আসি, সেই সোভরেন্টি একটি কনসেপ্ট, সেই কনসেপ্টটি কোন বিষয়টিকে এনশিওর করবে? তো সোভরেন্টি বিষয়টি যদি একটা রাষ্ট্রের ক্ষমতাকে আরও ইনহ্যান্স করে, আরও জাগিয়ে তোলে, তাহলে তো আমাদের সেই মূল কনসেপ্ট, যেটা পৃথিবীর সমস্ত মানুষের যে সাধারণ যে জয়গান, যে একটি রাষ্ট্র হবে কল্যাণমুখী রাষ্ট্র এবং জনকল্যাণ বা জনগণের অধিকার, জনগণের মানব অধিকার, জনগণের মানবিক মর্যাদা, এই বিষয়গুলোকে এনশিওর করবে, তাহলে আমাদের তো এই দিকে আসতে হয়। অর্থাৎ পিপল,
পিপলকে আমাদের বড় চোখে দেখতে হবে, পিপলকে আমাদের তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, তাদের বাক স্বাধীনতা, তাদের জীবন যাপনের সমস্ত ধরনের সুবিধাকে বাড়াতে হবে। তাহলে আমাদের জন অস্টিন যেটা বলেছে, সে রাষ্ট্রকে বড় করে দেখেছে। এখানে আমরা একজন মানুষ, প্রত্যেকে একজন ব্যক্তি মানুষ, আমাদের তো এই দিকে থাকার কথা, কিন্তু রাষ্ট্রকে আমরা বড় করছি। যাই হোক, আমরা এখন সমালোচনায় একটা কথাই বলবো যে অস্টিনস সোভরেনিটি ইজ অ্যাগেইনস্ট দ্য পিপল। অর্থাৎ আমরা যদি প্রথম সমালোচনায় আসি, যে ওনার এই সার্বভৌমত্ব তথ্য মূলত জনগণের বিপক্ষে গিয়েছে, এবং ল ইজ দ্য কমান্ড অফ সোভরেনিটি, এই যে ওনার যে বিখ্যাত, আমরা বারবার ওনার সংখ্যাটিকে নিয়ে আসছি যে ল ইজ দ্য কমান্ড অফ সোভরেনিটি। আইন কি শুধু একটা আদেশে আইন হবে? আমি আমার একজন অধস্তন কর্মকর্তাকে একটা আদেশ দিতে পারি, তো সেই আদেশটা কি আইন হয়ে যাবে? আইন তো আমরা জানি, আইনের ব্যাখ্যা আমাদের রয়েছে, আমরা হল্যান্ডের আইনের সোর্স অফ লয়ের কথা জানি। তাছাড়া আধুনিক বিশ্ব ব্যবস্থার লয়ের একটি বড় সোর্স তো হচ্ছে পার্লামেন্ট, বৈজ্ঞানিক আলোচনা, বা সেখানে আমাদের ধর্মীয় যে স্ক্রিপচার, অনেক কিছু আইনের সোর্স হতে পারে। কিন্তু একজন ব্যক্তি বা একটি রাষ্ট্রবর্গ যে আদেশ দিবে, তার সেই আদেশাবলী আইন হয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ পুরোপুরি এখানে আমরা সমালোচনার ঊর্ধ্বে যেতে পারি না। আর সর্বশেষ অস্টিনের যে বিষয়টি আসে, যে উনি যে একাত্মবাদী সার্বভৌমত্বের কথা বলেছে, সেটা তো রাষ্ট্রের একাত্মবাদী, মানে রাষ্ট্রের হাতেই থাকবে সেই সার্বভৌম ক্ষমতা। তাহলে উনি তো সেই রাষ্ট্রের হাতে ক্ষমতাটি দিয়ে দিলেন। রাষ্ট্র তো সবসময় ফোর্সফুলি কাজ করে। রাষ্ট্র কিন্তু জনগণের হাতে ক্ষমতা থাকলে হয় সেটা নেগোসিয়েশন, ডিসকাশন, ডিবেট হয়। মানুষের মধ্যে যখন কোনো পাওয়ার আসে, সেখানে ডিসকাশনের এবং ডিবেটের সুযোগ থাকে। কিন্তু রাষ্ট্রের হাতে কোনো দায়িত্ব বা ক্ষমতা, রাষ্ট্র যদি কোনো কিছুর সেন্টার পয়েন্ট হয়, সেটা কিন্তু ফোর্সফুলি অ্যাপ্লাই করতে হয়। তো এই যে একটা আমাদের কি বলবো, আমাদের আধুনিক জীবন ব্যবস্থার মূল যে স্পিরিট, সেটার থেকে অস্টিনের এই ব্যাখ্যাটি কিছুটা দূরেই থাকে, এবং এটাই হচ্ছে সমালোচনার বিষয়। তবে এই অস্টিনের এই থিওরির প্রতিবাদ হিসেবে বা সমালোচনা যেটাই বলেন, আমাদের আরেকটি তথ্য একটু জেনে নিলে ভালো হবে, যে এই সোভরেনিটি নিয়ে আরেকটি তথ্য আছে, সেটা হচ্ছে প্লুরালিজম অফ সোভরেনিটি। প্লুরালিজম অর্থাৎ সেই একাত্মবাদের একটা বিপরীত কনসেপ্ট আমাদের সারা বিশ্বব্যাপী এখন আলোচনা হচ্ছে, যে একাত্মবাদ না, আমরা বহুত্ববাদী সোভরেনিটি চাই। অর্থাৎ প্লুরালিজম অফ সোভরেনিটি। প্লুরালিজম অফ সোভরেনিটি হচ্ছে, আমি বললাম যে এখানে আমরা জানি যে প্লুরালিজম অফ সোসাইটি, এখানে আমরা কয়েকটি বৈশিষ্ট্য আমরা তুলে নেব। এখানে মূলত পিপলস রাইট, অর্থাৎ জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য সার্বভৌম ক্ষমতাটাকে জনগণের কল্যাণে নিয়ে আসা হয়েছে। আমরা জানি যে এখানে যদি আমরা পপুলার সোভরেনিটির কথা বলি, যে আধুনিক যুগে রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? আমরা যে রাষ্ট্রের যে কনসেপ্টটায় আসলাম, যে স্টেটকে একটি আমরা হয়তো একটা বদ্ধ ধারণা থেকে বলতে পারি স্টেট একটি কনসেপ্ট, বা স্টেট একটি সেন্টার পয়েন্ট হিসেবে আমরা ধরতে পারি যে এটা একটা সেন্ট্রাল একটা ইউনিটি। আসলে কি স্টেট সেন্ট্রাল ইউনিটি? আধুনিক বিশ্বে আমরা স্টেট বলতে তো এখানে আমরা যদি বলি স্টেটের, যদি আমরা টোটাল কনসেপ্টে যাই আধুনিক বিশ্বায়নের যুগে, এখানে একটা স্টেটের মধ্যে অনেকগুলো অর্গানাইজেশন রয়েছে, বা এটাকে আমরা বলতে পারি যে ইনস্টিটিউশনস রয়েছে, অনেক ইনস্টিটিউশন রয়েছে, এবং এখানে অনেক ল মেকিং ফোর্স রয়েছে, ল মেকিং ফোর্স বা বডি যেটাই বলেন, হ্যাঁ, ল মেকিং বডি রয়েছে। এরপরে আমরা আরেকটি বড় কনসেপ্ট নিয়ে আসতে পারি, যে ইন্টারন্যাশনাল বডিজটা কি? অর্থাৎ এখন আপনি একটু ভেবে দেখেন যে একটি আধুনিক বিশ্বের এই রাষ্ট্র ব্যবস্থায় একটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা, বা তার যে সর্বোচ্চ, তার যে স্বাধীনতা সার্বভৌমত্ব যে ক্ষমতাটা বলতে আমরা যেটা বুঝাই,
শুধু সেই রাষ্ট্রের গণ্ডির মধ্যে থাকলে চলবে, নাকি এই বিশ্ব পরিমণ্ডলের একজন সদস্য হিসাবে রাষ্ট্র সদস্য হিসাবে তাকে আন্তর্জাতিক বলয়ের মধ্যে থেকেই কিন্তু তার সার্বভৌম ক্ষমতাটাকে তাকে বজায় রাখতে হয়। এটা একটা চ্যালেঞ্জ বা এক ধরনের বাস্তবতা আমরা বলতে পারি। প্রত্যেকটি রাষ্ট্রের একটি স্বাধীন সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এক্সারসাইজ করার ক্ষেত্রে সে কি সত্যিকারে সে কারো সাহায্য না নিয়ে পারছে? আমরা একদম আমরা যদি বাস্তব উদাহরণে আসি, যে কোনো রাষ্ট্র দেখবেন যে সেই রাষ্ট্র কোনো না কোনো বৃহৎ রাষ্ট্রশক্তি বা কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রশক্তি হয় লিয়াজো বা শত্রুতা যেটাই বলেন, একটি সম্পর্কের বলয়ে থেকে তাকে তার সেই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয়। এটাই বাস্তবতা। তাই আমাদের বলতে হবে যে রাষ্ট্র যেহেতু একটি বৃহৎ কনসেপ্ট, এখানে আভ্যন্তরীণ সংঘ বা বিভিন্ন এজেন্সি, ল এনফোর্সিং ফোর্স, ল মেকিং বডিজ, বিভিন্ন ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, বিভিন্ন প্রেশার গ্রুপ, সবাইকে নিয়েই তো রাষ্ট্র। তাহলে সেই রাষ্ট্রের ক্ষমতাটাও আমাদের একেবারে সেন্টারে না রেখে সেটাকে আমরা যদি বিভিন্ন অর্গানের মধ্যে, বিভিন্ন ইনস্টিটিউশনসের মাধ্যমে, বিভিন্ন বডির মাধ্যমে আমরা যদি ভাগ করে দেই, সেটা বরঞ্চ ভালো হয়। এই যে সার্বভৌম ক্ষমতাটাকে স্টেটের সেন্টার পয়েন্ট থেকে ভাগ করে এনে সবার মধ্যে বন্টন করে দিয়ে সেটার একটা পপুলার এক্সারসাইজ, সেটাই মূলত হচ্ছে পপুলারিজম অফ সভরেনিটি। অর্থাৎ এই পপুলারিজম অফ সভরেনিটি এখানে সেই সেন্টার পয়েন্ট থেকে, অর্থাৎ সেন্টার পয়েন্টকে ভেঙে আমরা একাধিক সাব সেন্টার করব। সাব সেন্টার, সাব সেন্টার, সাব সেন্টার, সাব সেন্টার, এই যে বিভিন্ন সাব সেন্টারে আমরা ভাগ করে দিলাম এই স্টেটের যে সেন্টার পয়েন্টের যে পাওয়ারকে, এটাই হচ্ছে সেই পপুলারিটি অফ সভরেনিটি। এবং এতক্ষণ আমরা যে এই পপুলারিটি অফ সভরেনিটির কথা বললাম, আধুনিক যুগে এসে সবাই এই দিকেই সমর্থন দিয়েছে। এবং সেই সমর্থকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রবিজ্ঞানী, যাদেরকে আমরা এই বহুত্ববাদী সার্বভৌমত্বের প্রোপোনেন্ট হিসেবে আমরা ধরতে পারি, প্রোপোনেন্টস কারা, এখানে আমরা কয়েকটি নাম বলতেই হবে। আমাদের আর্নেস্ট বার্কার, তারপরে আসবে আমাদের হ্যারোল্ড জে লাস্কি, এবং আমাদের এম ম্যাকেইভার, এই যে আমাদের আধুনিক যুগের প্রখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট, তারা দেখিয়েছেন যে হবসের সেই ইউনিটারিয়ালিজম অফ সভরেনিটি সেটা নয়, বরং পপুলার সভরেনিটি আমাদের কাম্য। ওনারা এভাবে দেখিয়েছেন যে সভরেনিটিটা আসলে সেন্টারে না থেকে সেটা বিভিন্ন অর্গানের মধ্যে থাকলে ভালো হয়। তো আমি একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি যেটা বরাবর করে থাকি, যে এখানে আমি অল্প কয়েকটি কোশ্চেন রেখেছি, যেমন সার্বভৌমত্বর একাত্মবাদ এর জনককে, জনস্টিন আমরা জেনে নিব। এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অদৃশ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। আমরা জানি রাষ্ট্রের 4টি উপাদান থাকে, তার মধ্যে একটি হলো সার্বভৌমত্ব। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম যে শক্তি, সেই শক্তির উৎসটা হচ্ছে জনগণ। এবং জন লক চেয়েছেন আসলে জনগণের সার্বভৌমত্ব, থমাস হবস চেয়েছেন রাষ্ট্রের সার্বভৌমত্ব। এবং সার্বভৌমত্বের যে বহুত্ববাদী প্রবক্তা, আমরা অলরেডি এখানে আলোচনা করেছি যে বার্কার, লাস্কি, ম্যাকেইভার, এরা হচ্ছে সার্বভৌমত্বের সেই বহুত্ববাদী মতবাদের প্রবক্তা। এবং জন অস্টিনের যে সার্বভৌমত্ব তত্ত্ব, সেটার দুটি দিক, একটি লিগাল এবং একটি পলিটিক্যাল। আর দুটি সংজ্ঞা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যে রাষ্ট্রের অসীম মৌলিক চরম ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্ব। একথা বলেছেন উইলিয়াম বার্জেস। অর্থাৎ রাষ্ট্রের মৌলিক, অসীম ও চরম ক্ষমতাই হচ্ছে সার্বভৌমত্বতা, একথা বলেছেন বার্জেস। আর রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছেই হচ্ছে সার্বভৌমত্ব, একথা বলেছে উইলবি। অর্থাৎ এই বিষয়গুলো আমরা জেনে নিলাম, কারণ এটি ছোট কোশ্চেন 1 নম্বরের থাকে, আমরা জেনে নিলাম এটি ক্লাসের সর্বশেষ পর্যায়ে আমি চলে এসেছি। এখানে আমি একটা অ্যাসাইনমেন্ট রেখেছি। অ্যাসাইনমেন্টটি হচ্ছে সার্বভৌমত্বের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই অ্যাসাইনমেন্টটি দিয়ে রাখলাম, তোমরা এটা লিখে রাখবে। তো সর্বশেষ সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে
আজকে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।